বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন দুজন ব্যবসায়ী নেতা। আমার বায়ে বসা আছেন দেশের শীর্ষ ট্রেড বডি ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বিসিসির সাবেক পরিচালক আবু মোতালেব, এবং আমার ডানে রয়েছেন বাংলাদেশের অত্যন্ত প্রভাবশালী ট্রেড বডি বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিজিএমএ এর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। জুলাই অগস্টের অভ্যুত্থানের পরে গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য নির্বাচনের তারিখ ঘোষিত হয়েছে ফেব্রুয়ারি মাসের 12 তারিখ। সো এই যে ট্রানজিশনাল ফেজ, এই ফেজটাকে আপনারা কেমন দেখলেন এবং নির্বাচনকে ঘিরে কতটা আশাবাদী? কেননা বা অর্থনীতি রাজনীতির সঙ্গে নিবিড়ভাবে জড়িত একটা আরেকটার পরিপূরক বা সম্পর্ক। আবু মোতালেব যদি শুরু করেন। ধন্যবাদ হিল্লু ভাই। যারা তৃতীয় মাত্রা দেখছেন, আমার সুপ্রিয় শ্রোতা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ভালোই লাগছে কথা বলার জন্য এসে, কিছু কথা বলার সুযোগ হয়েছে বলেই আজকে এখানে এসেছি। অত্যন্ত দুঃখ এবং মর্মাহত আমি এই সেন্সে যে আমরা যারা দেশে ব্যবসা বাণিজ্য করছি, আমার জীবনে যখন থেকে ব্যবসা বাণিজ্য শুরু করেছি, ব্যবসায়ী নেতৃত্বে আমি 10 বারে বিসিসিআই পরিচালক ছিলাম, একটা অ্যাসোসিয়েশনের দায়িত্বে আছে আজকে দীর্ঘ বহু বছর যাবৎ, সভাপতি ছিলাম, সামাজিক সংগঠনও থাকি, কিন্তু কখনো এই বাংলাদেশ দেবো এটা চিন্তা করিনি। আজকে যে প্রেক্ষাপটে অনেক দুঃখ নিয়ে কথাগুলো বলছি, আমরা ব্যবসায়ীরা সবসময় রাজনীতির বাইরে থাকি, আবার বাংলাদেশে বাস করতে হলে কেউই নিরপেক্ষ শব্দটা বলতে চাইলেও বলা যায় না। কারণ আমাদেরকে, বিশেষ করে ব্যবসায়ীদেরকে, ব্যবসা করতে গেলে সবসময় সরকারকে অনুকরণ করতে হয়, সরকারের বিভিন্ন দপ্তরে আমাদেরকে যেতে হয়, এবং লোকাল এমপি মন্ত্রীদের সাথে আমাদের যখন ব্যবসায়িক কোনো অনুষ্ঠান করতে হয় সে সময় তাদেরকে সম্পৃক্ত করতে হয়। কিন্তু এই সম্পৃক্তটাতে আমাদের একটা ভয়াবহ রূপ নেবে সেটা আমি কখনো কল্পনা করতে পারিনি। আগস্টের পর আমরা চিন্তা করেছিলাম নতুন বাংলাদেশ দেখব, ছাত্র জনতার বিপ্লবের পর আমরা ভেবেছিলাম নতুন নেতৃত্ব আসবে, এবং আজকের যারা সরকারে রয়েছেন, বিশেষ করে ইউনূস সাহেব এই দুঃসময় হাল ধরেছিলেন, তা আমরা ভেবেছিলাম ব্যবসায়িক পরিবেশ ফিরে আসবে, আমরা ভেবেছিলাম রাজনৈতিক গতিধারা ফিরে আসবে, আমরা ভেবেছিলাম বাংলাদেশের মানুষের মধ্যে গণতন্ত্র চর্চা ফিরে আসবে, আমরা ভেবেছিলাম যে আমরা গত 3টি টার্ম গণতন্ত্র উত্তরণের যে প্রেক্ষাপট, প্রথমত হচ্ছে নির্বাচন, 3টি নির্বাচনে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারি নাই, আমাদের কাঙ্ক্ষিত প্রার্থীদেরকে ভোট দিতে পারি নাই, সেই পরিবেশ ছিল না। আমরা ভেবেছিলাম এবার নির্বাচনে উৎসব মুখর পরিবেশে আমরা নির্বাচনে বাংলাদেশের সমগ্র মানুষ নির্বাচনে অংশগ্রহণ করবে। কিন্তু অত্যন্ত মর্মান্তিক ঘটনা ঘটেছে যে নির্বাচন তফসিল ঘোষণা করার পরেই আমরা দেখি রাজপথে এক তরুণ রাজনীতিবিদ, প্রার্থী, ইনকলাবের নেতা ওসমান হাদি যেভাবে নৃশংসভাবে তাকে গুলি করা হলো। এতে আজকে গোটা বাংলাদেশ, সাধারণ মানুষ, ব্যবসায়ীরা এবং রাজনীতির সাথে যারা সম্পৃক্ত, আগামী নির্বাচনে যারা নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে, তাদের সকলের মনে একটা ভয়াবহ আতঙ্ক সৃষ্টি হয়েছে। কারণ এই আতঙ্ক কোথায় গিয়ে আমাদেরকে ঠেকাবে আল্লাহ ছাড়া কেউ বলতে পারছে না। আমি এই মুহূর্তে মনে করি আমরা ব্যবসায়ীরা এমন এক চরম সংকটে আছি, আমাদের কোনো মুরব্বি নেই। আপনি জানেন জিলু ভাই, আমাদের অ্যাপেক্স বডি বিসিসিআই ছোট, ক্ষুদ্র, মাঝারি এবং বড় ব্যবসায়ীদের আস্থার জায়গা, কথা বলার জায়গা ছিল। সেখানটায় বিগত সময়ের আমরা নির্বাচিত বোর্ড ছিল, আমরা নির্বাচিত হয়ে 1 বছরও যেতে পারি নাই। নানা হোক, আমরা নির্বাচিত হওয়ার পরে আগস্টের পরে আমাদেরকে বলে দেওয়া হলো ফ্যাসিস্ট, এই বোর্ডকে ভেঙে দেওয়া হবে।
সরকারের মদতে বোর্ড গঠন করা হয়েছিল, বাট ওই বোর্ডটা ছিল নির্বাচিত বোর্ড। তা আমরা আশা করেছিলাম ঠিক আছে, দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, সংস্কারের স্বার্থে বিসিসিআই নেতৃত্ব পরিবর্তন হোক, যাতে ভালো একটা নেতৃত্ব আসে। দীর্ঘ বছর আমরা লড়াই করেছি বিসিসিআইতে সংস্কারের জন্য। এই লড়াইটা ছিল আমাদের সকল পদে, সরাসরি পদে নির্বাচন, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্টের। আমরা এই চড়াইত্যের মধ্যে দিয়ে আগস্টের পর ভোট ভাঙার পরে বর্তমান উপদেষ্টা এটি কমিটি করে দিয়ে একটা সংস্কারের সূচনা করেছিলেন, যে সরাসরি ভোটের মাধ্যমে বিসিসিআই নেতৃত্ব আসবে। এটা আমরা সাধুবাদ জানিয়েছি, কিন্তু ওর মধ্যে কিছু কালো কানুন ছিল, সেটার আমরা বিপক্ষে অবস্থান নিয়েছিলাম। আশা করেছিলাম যে বর্তমান বাণিজ্য পরিষদ, তার সচিব এবং উপদেষ্টা আমাদের কথা শুনবেন, আমাদেরকে আশ্বস্ত করবেন, কিন্তু পরপর 2-3টা মিটিং হয়েছে, তো রেজাল্ট হয় নাই। অত্যন্ত দুঃখ এবং মর্মান্তিক বিষয়, সচিব মহোদয় ব্যবসায়ী কিছু নেতাকে নিয়ে তারা মিটিং করেছিলেন। সেখানে বিজিএমের অবস্থান ছিল, বিকেএমই ছিল, ঢাকা চেম্বার ছিল, মেট্রোপলিটন চেম্বার ছিল, আমাদের বিসিসিআইয়ের কিছু যারা এই সময়ে নেতৃত্ব দিতে গিয়েছিল তারা ছিল। কিন্তু সেখানে গিয়ে জানতে পারলাম অত্যন্ত মর্মান্তিক বিষয়, যে সরাসরি ভোট প্রদান হচ্ছে না। সচিব মহোদয়ের কথার ইঙ্গিতে বোঝা গেল আবার এই সংস্কার ভেস্তে যাচ্ছে। আমরা চেয়েছিলাম জাতীয় নির্বাচনের আগে অন্তত ব্যবসায়ীদের অ্যাপেক্স বডিটার নেতৃত্ব যদি ঠিক হতো। এই দুরবস্থায় আমরা এখন কারো সাথে শরণাপন্ন হতে পারছি না। আপনি জানেন যে ব্যবসায়ীদের এই আগস্টের পরে দেশের অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছে। পলিটিক্সের নামে অনেক ব্যবসা প্রতিষ্ঠানকে বন্ধ করে দেওয়া হয়েছে, যেটা অত্যন্ত মর্মান্তিক। পৃথিবীর কোনো দেশে এই সিন আমার জানা নেই, দেখা এই 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 দৃশ্য আমার জানা নেই। আমার কথা হচ্ছে, যারা পলিটিক্সের সাথে সম্পৃক্ত ছিল, যারা ফ্যাসিস্ট সরকার মদত দিয়েছিলেন, তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করুক, তাদেরকে আইনের কাঠামো নিয়ে যাওয়া হোক। কিন্তু এর বাইরে যারা সমর্থক, এখন ওই যে যেটা বললাম, যেভাবে ব্যবসা করতে গেলে অনেক সময় আমাদেরকে সরকারের সাপোর্ট করতে হয়, কোনো এমপি মন্ত্রীর অনুষ্ঠানে যেতে হয়, যে এইটার কারণে ব্যবসায়ীরা অনেক সময় চাঁদা দিয়েছে। এই সমস্ত বিষয়ের কারণে অনেক ব্যবসা প্রতিষ্ঠানকে বন্ধ করে দেওয়া হয়েছে, চাঁদাবাজি হয়েছে, অনেকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে, অনেকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে যাদের শত শত কোটি টাকা লোন ছিল, আজকে সে সমস্ত প্রতিষ্ঠানের ব্যবসায়ী মালিকরা আজকে দিশাহারা। সেখানে প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, ব্যাংকের করা সুদের চাপে লোন পরিশোধ না করতে পারে তারা আজকে ব্যাংক ক্র্যাশ হয়েছে। ব্যাংকের তারা নিয়মিত ইন্টারেস্ট দিতে পারছে না বলে নানাবিধ সুবিধার থেকে তারা বঞ্চিত হচ্ছে। সেই সমস্ত পরিবার দিকে তাকালে সত্যিকার অর্থে জিল্লু ভাই, আমি যে দলই করি, রাজনীতি ঊর্ধ্বে থেকে আমাদেরকে, অর্থনীতির ক্ষেত্রে রাজনীতির ঊর্ধ্বে থেকে আমাদেরকে চিন্তা করতে হবে। আজকে বাংলাদেশের অধিকাংশ অনেক গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে শুধু সমর্থক করার কারণে। আজকে অনেক মেল ফ্যাক্টরি বন্ধ হয়ে মালিকরা নিঃস্ব হয়ে গেছে। তো এই দিকে আজকে হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক কর্মচারী তাদের কর্ম হারিয়েছে, বেতন পাচ্ছে না, অনেকেই অর্ধাহারে অনাহারে জীবনযাপন করছে। এখন বিশেষ করে আমরা যারা ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা যারা রয়েছি, আমরা যারা ব্যাংক ইন্টারেস্ট নিয়ে কাজ করছি, এখন এই ব্যাংক ইন্টারেস্ট এই আগস্টের পরে 1 ডিজিট থেকে 9% ইন্টারেস্ট থেকে এখন 16-17% ইন্টারেস্টে চলে এসছে। এই ইন্টারেস্টের সুদ দিয়ে কোনো ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে না। অনেকেই আমরা পুঁজিগ্রস্ত হয়েছে, পুঁজি আমাদের কমে গেছে, আমাদের দায়বদ্ধতা বেড়ে গেছে। এরপরে আমাদের গ্যাসের সংকলন নাই, বিদ্যুতের সাফিসিয়েন্ট সার্ভিস নাই, আমাদেরকে নানা সমস্যার মধ্যে পড়ে যেতে হচ্ছে। সবচেয়ে দুঃখজনক বিষয়, আজকে পরিবহনের ক্ষেত্রে বিগত সময়ে চাঁদাবাজির সিস্টেম এই দেশে থাকবে, চলবে, আমরা যে যত কথাই বলি, কিন্তু আজকে দেখা যাচ্ছে পরিবহন সেক্টরে আজকে যেভাবে এই যে মধ্যস্বত্বভোক্তাদের চাঁদা চলছে এবং
চাঁদার পরিমাণ বেড়ে যাওয়ার কারণে বিভিন্ন ক্ষেত্রে ছোট ছোট আজকে সবজির বাজার, যেটা বাংলাদেশের ইতিহাসে এই অবস্থায় হয়নি। গরিবের তো এখন মাছ মাংস খাওয়ার জায়গা নেই, সবজি দিয়েই গরিবের সংসার চলে। আজকে সেই গরিব মধ্যবিত্ত লোকদেরকে সবজি কেনার মতো সামর্থ্য নাই, এমন একটি জায়গায় দাঁড়িয়েছে বাজারের অবস্থা। যদি আমরা দেখতে যাই, সেখানে বাজারে সবজির কেনার মতো সামর্থ্য ক্ষুদ্র মাঝারি শিল্প উদ্যোক্তাদের আজকে নাই। আমরা আমাদের কর্মক্ষমতা হারিয়ে ফেলেছি। আমরা এখন যে অবস্থায় পড়েছি, এই নির্বাচনকে ঘিরে একটি দেশের অর্থনীতি নির্ভর করে তার নিরাপত্তার উপর। আমরা কেউ এখন নিরাপত্তা নই, নিরাপদ আসনে নই। জিলু ভাই, আপনাকে বলতে দ্বিধা নেই, আমি যে অ্যাসোসিয়েশন চালাই, আমি একটি প্লাস্টিক সেক্টর অ্যাসোসিয়েশন চালাই, বাংলাদেশ প্লাস্টিক প্যাকেজিং রোল ম্যানুফ্যাকচার ওনার্স অ্যাসোসিয়েশন। আমার 2 জন সহকর্মী এখন জেলে। কি কারণে জেলে? তারা কোনো রাজনীতি করতো না। তারা আমার জানেন, ওই লালবাগে হাজী সেলিম সাহেব এমপি ছিলেন। এমপি থাকা অবস্থায় প্রত্যেকটা অ্যাসোসিয়েশনই আমাদেরকে এমপিকে নিয়ে যে সব জায়গায় প্রোগ্রাম করতে হলে তাদেরকে গেস্ট করতে হতো। কেউ ব্যক্তিগত উদ্দেশ্যে, অনেকের থাকে ব্যবসায়ীদের একটা এমপির সাথে ভালো সুসম্পর্ক রাখি। এই সুসম্পর্ক রাখা, এই এমপি মন্ত্রীদের সাথে ব্যবসায়িক কারণে, সাংগঠনিক কারণে যখনই আমরা মিশতে গিয়েছি, ছবি তোলা হয়েছে। সেই সমস্ত ছবি নিয়ে এখন মামলাবাজি হয়েছে। কোনো অন্যায় নাই, কোনো রাজনীতির সম্পৃক্ততা নাই। আমার অ্যাসোসিয়েশন 2 জন নেতা এখন জেলে। একজন 6 মাস ধরে জেলে আছেন, সে তাকে লালবাগে তার মামলা দেওয়া হয়েছে বাডারা থানায়। আরেকজনকে দেওয়া হয়েছে লালবাগে অন্য থানা থেকে মামলা দিয়ে তাদেরকে ঢুকানো হয়েছে। পরবর্তীতে অনেক মামলা দিয়ে তারা এখন ঝুলছে। এরকম সারা বাংলাদেশে অনেক অনেক হাজার হাজার ব্যবসায়ী নেতারা আজকে এই আইনের বিশৃঙ্খলার কারণে, নিরাপত্তার অনিশ্চয়তার কারণে, যেটা আমরা অতীতে কখনো দেখিনি। আমরা ভেবেছিলাম আমরা বোধহয় এখন স্বাধীন হয়েছে, নতুন বাংলাদেশে আমরা প্রাণ খুলে হাসব, নতুন বাংলাদেশে আমরা ইয়াং এন্টারপ্রেনার্সরা এগিয়ে যাবে। কিন্তু আমরা এখন তার কোনো দিকে আমরা দেখতে পাচ্ছি না। বাড়ির থেকে ইয়াং ছেলেরা বাসা থেকে বের হলে বাপ মারা আতঙ্ক থাকছে, বাবা ভালোভাবে যাস, দেখে শুনে যাস। এই জিনিসটা এই বাংলাদেশ দেখার জন্য আমরা কিন্তু প্রস্তুত ছিলাম না। আজকে আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি। মহিউদ্দিন রুবেল। ধন্যবাদ জিলু ভাই। আর তৃতীয় মাত্রার সমস্ত দর্শককে আমি স্বাগতম জানাচ্ছি। দেখুন, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের তো পুরো বাংলাদেশই সাক্ষী, এবং ব্যবসায়ী গোষ্ঠীও তো তার বাইরে না। যখন ওই মোমেন্টের কথা বলছি, যখন গণ অভ্যুত্থান হলো, পরবর্তী একদিন আমাদের মনে হয় ওই দিনই সম্ভবত গার্মেন্টস সেক্টরটা বন্ধ ছিল। আমি সরাসরি ব্যবসার কথা চলে যাচ্ছি, আসলে ভাই অনেক দিকে অলরেডি বলে ফেলেছেন, তো আমি কোর দিকে যাই। তো ওই বন্ধ থাকার পরে আইন শৃঙ্খলা বলতে তো ওই সময় আসলে আমাদের দেশে টোটালটাই রিস্ট্রাকচারে একটা আমরা গিয়েছি। ওই সময় থেকেই কিন্তু আমাদের যে স্ট্রাগল শুরু হয়েছে, পুরা এত বড় ইন্ডাস্ট্রি, 40-45 বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি, কিন্তু মালিকরা শ্রমিকদেরকে নিয়ে নিজেরাই কিন্তু পোহরা দিয়ে আজকে ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রেখেছে, ধরে রেখেছে। অবশ্যই আস্তে আস্তে করে সরকার সুসংগঠিত হয়ে সেটাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছে যতটুকু সম্ভব। বাট আজকে আমাদের আসলে এই মোমেন্টে বৈশ্বিক কিছু ইস্যুস আছে। ফর এক্সাম্পল, ইউএস ট্যারিফের কিছু ইস্যুস চলছে। ইউএস ট্যারিফের সাথে সাথে ইউরোপের আপনার ইনফ্লেশনের ব্যাপার আছে। এইসব কারণে বিদেশেও আপনার ইম্পোর্ট কিছুটা কমে গেছে এবং প্রোডাক্টের চাহিদা কিছুটা কমে গেছে। সেই সাথে আবার দেখেন, আমাদের দেশেরও কিন্তু বর্তমানে এক্সপোর্টের, আপনি যদি গত মাসেরই আমি চিত্রটা বলি যে কিভাবে গার্মেন্টস শিল্পটা আপনার টোটাল আমাদের দেশের সামগ্রিক অর্থনীতির সাথে বা ব্যবসার সাথে জড়িত। আমরা কিন্তু, আমি একটা ডেটা দিলে সেটা একটু বলতে পারি যে ইন্ডিয়া, চায়না, ভিয়েতনাম, যারা আমাদের প্রতিদ্বন্দ্বী বা আমাদের কাছাকাছি আমরা যাদেরকে মনে করি, সেখানের টোটাল এক্সপোর্টের কোনো দেশই কিন্তু 4-5%-এর বেশি, আদার দেন পাকিস্তান বা ইন্দোনেশিয়া, টোটাল এক্সপোর্টের ডিপেন্ড করে না। বাংলাদেশের কিন্তু গার্মেন্টসের ডিপেন্ড করে হচ্ছে প্রায়
80 বা তার উপরে কিছু অংশ। তো অবশ্যই এই দেশটাকে তো আসলে আপনাকে অর্থনীতি গার্মেন্টসকে একটু ভিন্নভাবে দেখতে হবে, কারণ এখানে গার্মেন্টস এফেক্টেড হওয়া মানে টোটাল দেশ বা অর্থনীতি এফেক্টেড হয়ে যাওয়া। তো সেটা কিন্তু আমি জাস্ট গত মাসের যদি আপনি দেখেন যে আমাদের কিন্তু যেভাবে এক্সপোর্ট বেড়ে আসছিল গার্মেন্টস, গত মাসে আমাদের নেগেটিভ এবং সাথে সাথে আমাদের টোটাল এক্সপোর্টও নেগেটিভ। তো অবশ্যই এটা তার মানে হচ্ছে যে শিল্প আগেই যেভাবে আমরা এক্সপেক্ট করছিলাম যে আমাদের যে গ্রোথ হচ্ছে সেটা ইন্টারনাল এবং এক্সটার্নাল সব কারণেই, কপালটা খারাপ যে বহির্বিশ্বেও এখন একটা মন্দা চলছে, সেটাও আমরা বিশেষ করে ট্রাম্পের যে রেসিপ্রোকাল ট্যারিফ এটা আসলেই পুরো বিশ্ব অর্থনীতিকে টালমাটাল করে দিয়েছে, সাথে আরও অনেক ইস্যু যুদ্ধ যেগুলো ছিল সেগুলো তো আছেই। তো দুটো চাপ আসলে একসাথে আমাদের জন্য নেওয়াটা এই মুহূর্তে ডিফিকাল্ট হয়েছে এবং এটা আসলে কাটিয়ে উঠতেই হবে, কাটিয়ে ওঠার কোনো বিকল্প নাই। জুলাইয়ের গণ অভ্যুত্থানের কথা যদি বলি, জুলাই আগস্টের, এটা তো শুধুমাত্র সরকার পরিবর্তনের অভ্যুত্থান আমার মনে হয় না, এটা একটা প্রমিস ছিল যে টোটাল দেশটাকে আমরা রিস্ট্রাকচার করব, সব ধরনের সংস্কার আমরা করব। সেটা সব ধরনের নীতিই, কিন্তু ব্যবসায়িক নীতিও এর বাইরে না, আইন শৃঙ্খলা বলেন, শুধু এমন না যে ক্ষমতাটা পালাবদল হলো। তো আসলে সেইটাই আমরা বাস্তবায়ন দেখতে চাই যে আমাদের আগে যে এরকম অনিয়ম আমাকে ফেস করতে হতো একটা কোম্পানি খুলতে গেলে বা আমাদের কাস্টমের ক্ষেত্রে, আমার বন্দরের ক্ষেত্রে, এখন সেটা হবে না। আমার আইন শৃঙ্খলার আমার যেই অলরেডি আমাদের যে সমস্ত সমস্যা ফেস করতে হইতো সেগুলো যাতে এখন না হয়। তো আসলে এই সংস্কারগুলোই তো আমরা আশা করি বা নতুন বাংলাদেশ থেকে আমরা চাই বা সামনে আমরা চাই। অ্যাজ এ ব্যবসায়ী আমি তো আসলে ব্যবসার কথাই বুঝি। আমি যদি শুধু ব্যবসার কথা আমি বলি, আমি রাজনীতিকে সরায় রাখবো। আমি বুঝি আমার ব্যবসা, পলিটিক্যাল স্ট্যাবিলিটি ছাড়া তো আপনি ব্যবসা করতে আমি সেটাই বলছি। প্রথমত তো আমি ব্যবসা চাই, ব্যবসার স্বার্থ মানে আমার ব্যবসা তো চলতে হবে, না চললে তো আমি অর্থনীতি চলবে না। একই সাথে তখনই আসছে রাজনীতির কথা। যদি রাজনীতির স্টেবিলিটি না থাকে, আমার দেশে যদি আইন শৃঙ্খলার স্টেবিলিটি না থাকে, আমি যদি নিরাপদ না হই, আপনি যদি নিরাপদ না হন, আমার বায়ার কিভাবে এখানে নিরাপদ হবে? আমার তো এতগুলো বিশ্বের আমরা ব্র্যান্ডের কাজ করি, সেই সমস্ত বাইং অফিস বাংলাদেশে আছে, তাদের প্রতিনিধি আছে, তারাও এখান থেকে $multi-billion ইন্ডাস্ট্রি, অবশ্যই তাদেরও তো একটা চিন্তাভাবনা আমাদেরকে নিয়ে আছে। কারণ সে যে তার প্রোডাক্টটা এখানে বানাবে, ইনভেস্ট করবে সামনের জন্য, সে তো দেখবে যে আমরা কোন দিকে যাচ্ছি, আমাদের অতীত কী ছিল, আমাদের সামনে কি আসছে। সুতরাং তাদেরকেও তো একটা নিশ্চয়তা দেওয়াটা আমাদের প্রয়োজন, বা সেই নিশ্চয়তা দেওয়ার পরেই তো তারা আগাবে। এটা তো চারটেখানি কথা না যে এত বড় একটা ইন্ডাস্ট্রি তারা রাতারাতিও তো চাইলে সরাতে পারবে না। এবং সবচেয়ে বড় কথা, তাদের কথা যদি বাদও দিই, আমাদেরও বিকল্পটা কোথায়? আমি একটু আগে ডেটা দিয়ে বলেছি যে অন্য দেশের সাথে আমরা যে তুলনা করি, আসলে এটা আমার কাছে অন্তত, আমি যে শুধু গার্মেন্টস ব্যবসায়ী বলে আমি এটাকে বলছি ব্যাপারটা তা না, আমি তো বিশ্লেষণ করে বলছি যে আমাদের তো 80%-এর উপরেই ডিপেন্ড করে এই খাতের সাথে। তাহলে এই খাতটাকে তো আমাদের প্রায়োরিটি অগ্রাধিকার দিয়েই আমাদেরকে আসলে ধরে রাখতে হবে। এখন প্রায়োরিটির কথা যদি আপনি বলেন, দেখেন প্রায়োরিটি মানে কি, ফর এক্সাম্পল অলরেডি যেই ভাইয়া একবার বলেছেন যে ইন্টারেস্ট রেটের কথা, আমার যেই প্রতিযোগীরা আছে ইন্ডিয়া বলেন, চায়না বলেন, ভিয়েতনাম বলেন, তাদের ইন্টারেস্ট রেট কত, তাদের ইনফ্লেশন রেট কত। এখন তার সাথে আমাকে পেরে উঠতে হলে তো আমাকে কম্পিট করেই তো আমার তার সাথে অ্যাজ এ প্যাকেজ কম্পিট করতে হবে। সেটা আইন শৃঙ্খলা বলেন, প্রাইসের কথা বলেন। তো প্রাইস কোথা থেকে আসবে যদি আমার ইন্টারেস্ট রেট যদি 15 থাকে আর তার থাকে 3, আমার যদি ইনফ্লেশন থাকে 9-10, তার থাকে 2-3, তো আমার আলটিমেটলি আমি তো কম্পিট করে উঠতে পারছি না। একই সাথে আমাদের ভ্যালু এডিশনে যেতে হবে, আমাদের ভালো দামি দামি প্রোডাক্ট করতে হবে। শুধুমাত্র গার্মেন্টস নিয়ে পড়ে আছি, অ্যাজ এ গার্মেন্টস ব্যবসায়ী আমি নিজেও এটাতে আসলে খুব খুশি বা ভালো লাগার কিছু নাই, বিকজ সামগ্রিক দেশের কথা চিন্তা করতে হবে। সো আমাদের ডাইভার্সিফাই করতে হবে। ডাইভার্সিফাই করার জন্য তো আসলে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ থাকতে হবে। এখন আপনি যদি প্রোডাক্ট ডাইভার্সিফাই করেন, মার্কেট ডাইভার্সিফাই করেন, আপনার তো ব্যাকওয়ার্ড ইন্ডাস্ট্রি থাকতে হবে, আপনার সেই রকম প্রোডাক্ট বানানোর জন্য ইনস্টিটিউশন থাকতে হবে যারা দক্ষ হয়ে বের হবে এখান থেকে। আপনার সেই লেভেলের র মেটেরিয়াল এখানে উৎপাদন করতে পারেন বা আপনি ওই প্রোডাক্টে যেতে পারেন, সেই ধরনের গ্যাস, ইলেকট্রিসিটি এবং অন্যান্য সাপোর্টগুলো পেতে হবে। এখন আপনি আবার একই সাথে দেখেন শ্রমিকের যে ন্যায্য মূল্য, সেটার কথাও আসে। এখন শ্রমিকের ন্যায্য মূল্য দেওয়াটা অবশ্যই আমাদের সামগ্রিক সবার দায়িত্ব, কিন্তু ইনফ্লেশন সামলানো তো আমার দায়িত্ব না। ইনফ্লেশন সামলানো হচ্ছে তো এটা সামগ্রিক অর্থনীতি এবং সরকারের দায়িত্ব। তো এখন যদি ইনফ্লেশন 10 হয়, তো শ্রমিকের তো আপনি আসলে বেতন বাড়ায়ও তো আপনি এটাকে বারবার অ্যাডজাস্ট করতে পারবেন না। আমাদের আসলে আমি এই সমগ্র কথাগুলো বলার মেন রিজনটা হচ্ছে, আমি
সবসময় বলে আসছি ব্যক্তিগতভাবে যে আমি বুঝি না যে কোন সরকার এখন ক্ষমতায় আছে, আমি বুঝি আমার দেশের সরকার। এখন সেটা যেই আসুক না কেন, এই সিস্টেমটাকে একটা বেসিক মানে বেসলাইন ধরে, যেটা আমার দেশের জন্য ভালো, আমার দেশের জন্য বেটার, আমার অর্থনীতির জন্য বেটার, আমার জনগণের জন্য বেটার, আমার শ্রমিকের জন্য বেটার, একটা মানদণ্ড থাকতে হবে। এই মানদণ্ডটা সবাই যাতে আমরা রেসপেক্ট করি, আমরা যাতে ফলো করি। আপনি আপনার ইচ্ছা মতো, আমি আমার ইচ্ছা মতো, আমার সুবিধা মতো, আমার পছন্দের লোকজনের মতো, আমার পছন্দের খাতের মতো যেন আমরা প্রবাহিত না করি। যেটা আমার দেশের জন্য ভালো, সেটা যেই দল ক্ষমতায় আসুক, যে আসুক, সে যাতে সে করে সেভাবে পরিচালনা করে, তাহলেই কিন্তু আসলে আপনি এই ডেভেলপমেন্টগুলো দেখবেন। আর তা না হলে যেটা হবে যে প্রায়োরিটি যদি সময়ের সাথে সাথে দল এবং সরকারের সাথে চেঞ্জ হয়ে যায়, আপনি কিন্তু মানে এটাকে স্টেবলভাবে আপনি টেনে নিয়ে যেতে পারবেন না। কারণ আপনি তো উত্থান পতনের মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনি তো কনস্ট্যান্টলি এটাকে টেনে ধরে রাখতে পারেন নাই। এই একটা চাওয়া আমার থাকবে সরকারের কাছে, সামনে যেই আসুক না কেন। আপনারা দুইজনে ব্যবসা নীতি এবং ব্যবসা বাণিজ্য অর্থনীতি নিয়ে যে আলোচনা করছেন, কিন্তু সরকার প্রধান তো নিজে একজন নোবেল লরিয়েট অর্থনীতিবিদ এবং তিনি ব্যবসাও ভালো বোঝেন, যদিও এখন সামাজিক ব্যবসার কথা তিনি বলছেন। দ্বিতীয়ত হচ্ছে সরকারে বিশেষ করে ফাইন্যান্সিয়াল সেক্টর, ব্যাংকিং বা অর্থনীতি, ব্যবসা বাণিজ্য যারা নিয়ন্ত্রণ করেন, তারাও তো বেশ স্বনামধন্য অর্থনীতিবিদ, ব্যবসায়ী। তাহলে সংকটটা কোথায় আসলে? সংকটটা জিল্লুর ভাই সব কথা ভালো বলেছেন। যখন আমাদের প্রধান উপদেষ্টা বলেন তখন প্রাণ জুড়িয়ে যায়। উনি সবসময় কখনো বলেন না যে চাকরিতে তোমরা যোগদান করো, তোমরা এন্টারপ্রেনার্স হও, উদ্যোক্তা হও। ওনার কথা ঠিক। আমাদের যখন অর্থ উপদেষ্টার কথা বলেন যে আমরা খুব ভালো অবস্থায় আছি, আমাদের রেমিটেন্স আসছে, আমাদের একমাত্র উপায় হচ্ছে রপ্তানিতে বিজিএমই আছে, ওষুধ শিল্প, বিকেএমই। এরা এখন যে পরিস্থিতির মোকাবেলা করছেন, ওনার প্রধান উপদেষ্টার কথা শুনে মনে হয় যে আমরা ভালো আছি, এবং আমাদের অর্থ উপদেষ্টার কথা মনে হচ্ছে শুনে মনে হয় আমাদের খুব ভালো অবস্থান রিজার্ভে আছে। কিন্তু প্রকারান্তরে যখন টিভি নিউজ দেখি প্রতিদিন 2-4টা করে ব্যাংক ক্লোজ হচ্ছে, এবং যারা সেখানে আমানত রেখেছে তাদের কান্না, তাদের চিৎকার যখন দেখি, আমি নিজেও আমরা তাল মেলাতে পারিনি আসলে আমরা কোথায় আছি। আবার যখন দেখি যে উপদেষ্টার পিএসরা 150-200 কোটি টাকা আত্মসাৎ করেছে, দুদক তাদের খুঁজছে, তখনও চিন্তা করি এখন যদি এই অবস্থায়, আগের চেয়ে আগে তো ভালো ছিল। আগেও শুনেছি প্রধানমন্ত্রীর পিয়ন 200-300 কোটি টাকার মালিক হয়েছে বলেছেন। তো আমাদের ভাগ্য এখন কোথায় আছে আল্লাহ মাহবুদ ছাড়া কেউ জানে না। আমরা বিশেষ করে যারা ক্ষুদ্র মাঝারি শিল্প উদ্যোক্তারা আছি, আমরা মাথার ঘাম পায়ে ফেলে নিজেরা শ্রমিক হয়ে, নিজেরা এক বাসার নিচে কারখানা প্রতিষ্ঠা করে দোতলায় থেকে নিজে লেবার, নিজে ওইটা কী বলে মেশিন রিপেয়ার করি, সব করার পরেও আমরা সকাল হলে চিন্তা করি ব্যাংক ইন্টারেস্টটা কীভাবে দেবো। আমাদের ইন্টারেস্টের পরিমাণ কিন্তু বেশি নেই, হাজার হাজার কোটি টাকা নাই। যারা হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে দিব্য আরামে ঘুরছে, ওই ল্যান্ড ক্রুজার গাড়ি দিয়ে ঘুরছে, তাদের কোনো টেনশন নাই। কিন্তু আমরা যারা 10-20 লাখ 25 লাখ হায়েস্ট 1 কোটি টাকা নিয়েছি, আমরা কিন্তু এত পরিশ্রম করার পরেও কিভাবে শ্রমিকের বেতনটা দেব, কিভাবে কারখানার ভাড়া দেব, কিভাবে গ্যাসের বিল দেব, ইলেকট্রিক বিল দিব, কিভাবে ব্যাংকের ইন্টারেস্ট দিব, কিভাবে ব্যাংকের দেনা পরিশোধ করব, যে মান্থলি যে টাকাটা দিতে হয়, এটা নিয়ে কিন্তু আমাদের অনেক চিন্তা পড়ে যেতে হয়। তারপরেও আমরা কিন্তু থেমে নেই। এত অনুকূল পরিবেশে থাকার পরেও আমরা কিন্তু থেমে নেই। কিন্তু এখন যে জায়গায় গিয়ে আমরা দাঁড়িয়েছি জিলু ভাই, এখন আমরা বেশ শঙ্কার মধ্যে আছি। একটা নির্বাচিত সরকারের প্রয়োজন রয়েছে। আমরা আশা করছি যে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা আছে? নির্বাচন নিয়ে যে ঘটনাগুলো দেখছি, এবং যে ঘটনাগুলো প্রতিদিন দলের এই নমিনেশন নিয়ে যেভাবে রাস্তায় নেমেছে একজন আরেকজনের বিরুদ্ধে, যেখানে সবচেয়ে প্রথম প্রায়োরিটি হলো দল থেকে দেশ বড়, হ্যাঁ, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এই প্রায়োরিটি দিয়ে কিন্তু আমরা চিন্তা করি। কিন্তু আমরা এই ক্ষেত্রে এইবার যা দেখছি, নির্বাচন নমিনেশন দেওয়ার পরেও এখনও মাত্র বাকি আছে 12 তারিখে যদি নির্বাচন হয়, এখনও শোনা যাচ্ছে ক্যান্ডিডেট সংশয় আছে, পরিবর্তিত হবে। এখনও শোনা যাচ্ছে ক্যান্ডিডেট ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে,
কিন্তু তার বিরুদ্ধে দলীয় প্রার্থীরা সব জায়গায় সারা বাংলাদেশে মাঠে ঘাটে স্লোগান দিচ্ছে, মিছিল মিটিং করছে। তো এই সমস্ত তো আমাদেরকে এখন একটা কঠিন অবস্থায় নিয়ে যাচ্ছে। আসলে কি নির্বাচনের দিকে আমরা চূড়ান্ত লক্ষ্যে পৌঁছতে পারবো কি না আমার সংশয়। কিন্তু এই মুহূর্তে আমরা যেটা চাইব, বর্তমান সরকার কঠিন পদক্ষেপ তাকে নিতে হবে, বিশেষ করে আইন শৃঙ্খলার ব্যাপারে। এবং বর্তমান সরকার নির্বাচনের যে অঙ্গীকার করেছেন, এই অঙ্গীকারকে রক্ষা করতে হলে কমিটমেন্ট অনুযায়ী তার কাজ করতে হবে, নিরাপত্তা দিতে হবে এবং পুলিশ প্রশাসনকে স্ট্রং করতে হবে। এবং এখনও আমরা যা দেখছি শুনছি মানুষের মুখে বিভিন্ন ইঙ্গিতে আবার নাকি নতুন করে মামলা দেওয়া হবে ফ্যাসিস্টদের, দোসরদের, ব্যবসায়ীরা যাদের অনেক ব্যবসায়ীকে জড়ানো হচ্ছে এই ফ্যাসিস্ট সরকারের সহযোগী হিসেবে, নতুন করে পায়তারা হচ্ছে যে ব্যবসায়ীদেরকে অনর্থকভাবে হয়রানি করার জন্য মামলা দেওয়া হবে। যদি সত্যিকার অর্থেই কাজগুলো যদি আগামীতে হয়, তাহলে এই দেশের নির্বাচন নিয়ে সংশয় থেকে যাবে, ব্যবসায়ীরা হতাশাগ্রস্তর মধ্যে থাকবে। ব্যবসায়ীদেরকে এই মুহূর্তে রক্ষা করতে হলে যে কোনো উপায়ে ব্যাংকের ইন্টারেস্টে অবশ্যই কমাতে হবে। তা না হলে ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের অস্তিত্ব আগামী 2-3 মাসের মধ্যে টিকে রাখা খুব কঠিন হয়ে যাবে। ব্যাংকের নিয়মিত কিস্তি পরিশোধ করা, ক্ষুদ্র মাঝারি শিল্প, বড়রা তো আছেন, বড়দের মাথা ব্যথা নাই, যারা 100,000 কোটি টাকা নিয়ে ঘুরছেন, দিব্য আরামে চলছেন, তারা ম্যানেজ করে নিচ্ছেন। তারা টোটাল ব্যাংক, বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে লোকাল ব্যাংক, ডিজিএম বলেন, এজিএম বলেন, তাদের হাত লম্বা, তারা অন্য উপায়ে নিজেদেরকে সামাল দিচ্ছেন, তাদের টেনশন নাই। কিন্তু টেনশন হচ্ছে আমাদের, যারা 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 1 কোটি, 1.5 কোটি টাকা নিয়েছে। আমাদের কিন্তু কেউ এই ব্যাংকের টাকা মেরে খাওয়ার কেউ চিন্তা আমরা করছি না। আমরা চাচ্ছি যে কোনো উপায় হোক আমাকে ব্যাংকের টাকা পরিশোধ করতে হবে, যে কোনো উপায় হোক আমার ফ্যাক্টরিকে চালিয়ে যেতে হবে। তো এই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে আইন শৃঙ্খলার উন্নতি চাই এবং আগামী নির্বাচনকে ঘিরে প্রধান উপদেষ্টাকে প্রয়োজন হলে যত বাহিনী আমাদের আছে, আর্মি থেকে শুরু করে, নট বিফোর নির্বাচন, 2 দিন আগে নয়, এখন থেকেই আর্মি প্রশাসনকে নামিয়ে দিতে হবে আইন শৃঙ্খলা রক্ষার জন্য, মানুষের জানমালের নিরাপত্তার জন্য। সমস্ত আইন শৃঙ্খলার যে সেক্টর আছে, বর্তমান গভর্নমেন্টকে আমি অনুরোধ করব তাদেরকে মাঠিয়ে নামিয়ে দেওয়া। যদি না নামিয়ে দেওয়া হয় তাহলে আমাদেরকে একটা চরম বিপদের সম্মুখীনে যেতে হবে। আমরা যখন টিভি নিউজে দেখি চিটাগাং পোর্ট আমাদের মেইন জায়গা এক্সপোর্ট ইম্পোর্টের, এইটা নিয়ে দলাদলি চলছে, এটাকে হ্যান্ডেলিং নিয়ে যেভাবে রোজ মিটিং মিছিল হচ্ছে, এই মুহূর্তে আমি মনে করি প্রধান উপদেষ্টা সরকারকে এদেরকে নিয়ে এবং রিয়েল স্টেক হোল্ডারকে নিয়ে বসে দ্রুত এটার সমাধান করতে হবে। এরপর আমাদেরকে এই মুহূর্তে, যেহেতু পলিটিক্যাল গভর্নমেন্ট থাকলে আমাদের অনেক কাজ করতে কষ্ট হয়, আজকে যেহেতু ইনারা যারা আছেন তাদের কিন্তু বাইরে তাদেরকে ধরার মতন কেউ নাই, তারা চাইলে এখন আমাদের কিছুদিন পর এলডিসি গ্র্যাজুয়েশনে যেতে হবে। সেই ক্ষেত্রে এখন থেকেই গভর্নমেন্টকে অ্যানালাইসিস করা দরকার। এই 2 মাস যেটুকু সময় আছে নির্বাচন পর্যন্ত, আমাদেরকে পৃথিবীর বিভিন্ন নতুন গার্মেন্টসের বাজার এবং আমাদেরকে গার্মেন্টস ছাড়াও বিভিন্ন আমাদের ওষুধ শিল্প আছে, আমাদের জুটকে নিয়ে বিভিন্ন দেশে ছড়িয়ে যেতে হবে। আজকে দেখেন, আমি আমেরিকায় দেখছি তাদের কঠিন আইনের ব্যবস্থা আছে, কিন্তু কেউ আইনকে ভায়োলেট করছে না, প্রত্যেকে আইনের প্রতি রেসপেক্ট, তাদের আইনের সারকমস্টেন্সটা এমনভাবে গড়িয়ে দেওয়া হয়েছে আপনি ইচ্ছে করলেও পারবেন না। যেমন আমি এই 15-20 দিন আগে একটি মার্কেটে গাড়ি পার্কিং করতে গিয়ে একটা গাড়িতে আমি লাগিয়ে দিয়েছি, কিন্তু সেখানে আমার একটা ছোট্ট ছেলে, তার বয়স 15 বছর, আমি চাইছি, আমার বউ বাচ্চাকে বলছি কেউ নাই চলো যাইয়া, মানে লেগে তার একটু হ্যাচ লেগেছে, আমার গাড়ির বেশি ক্ষতি হয়েছে। তখন সেই ক্ষেত্রে আমার ছোটো ছেলে বললো না বাবা, এটা করা যাবে না, তুমি এক কাজ করো, লোক যেহেতু নাই, তোমার নাম্বার, টেলিফোন নাম্বার দিয়ে তুমি গাড়িতে কাটিয়ে দিয়ে যাও, তোমার সাথে যোগাযোগ করো। তে দেখেন এই পরিস্থিতির মধ্যে আমার 14 বছরের বাচ্চা সেখানে গিয়ে তার মাইন্ডসটা কোথায় করে গিয়ে দাঁড়িয়েছে। আমি কিন্তু চেয়েছিলাম চলে যাই, আমার ওয়াইফ বললো না যেও না, এটা করো।
ওর পরক্ষণে ওই ভদ্র মহিলা আসলেন, এসে দেখলেন টেরও পাইনি, চলে যাচ্ছিল। আমি তো বল ভাই তোমার সাথে আমার, ও ঠিক আছে, ওই যে ইন্স্যুরেন্স দিয়ে দিলাম। তো এই যে একটা সার্কামস্টেন্সেস মানুষ কোথায় নিয়ে যাচ্ছে, Indeed. কিন্তু আমরা চিন্তা করেছিলাম আজকে এই রাজনৈতিক প্রেক্ষাপটের পরে আমাদের একটা পরিবর্তন আসবে, কিন্তু সেই ক্ষেত্রে আমরা কিন্তু সেই পরিবর্তনটা জিল্লু ভাই দেখছি না। মহিউদ্দিন রুবেল, আমি যে প্রসঙ্গগুলো যেতে চাইলাম উনি আসলে টাচ করে ফেলেছেন। একটা হচ্ছে যে ল অ্যান্ড অর্ডার, এবং যেটা আপনি 5 তারিখের পরের কথা বলছিলেন, আমরা দেখেছি যে বাংলাদেশের অনেক গার্মেন্টস ফ্যাক্টরি, অনেক শুধু গার্মেন্টস না, অন্যান্য শিল্প কলকারখানা ফেস করেছে, এবং সেটা একটু আপনার কাছ থেকে শুনতে চাই। একই সঙ্গে পোর্টের ইস্যুটা, এবং পোর্টের সঙ্গে আরএফজি সেক্টর একটা ভালো সম্পর্ক আছে, এটি মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং পোর্টকে কেন্দ্র করে যা হচ্ছে এই যে হ্যান্ডলিংয়ের জন্য একটা বিদেশি কোম্পানিকে দেওয়া, সেটা নিয়ে পক্ষে বিপক্ষে মতো। আরেকটা হচ্ছে এলডিসি গ্রাজুয়েশন, একদম জাস্ট জি দেখেন, আসমানে ইলেকশন 2026 তফসিল ঘোষণা করা হয়েছে, ডেফিনেটলি এটা একটা ভালো সংবাদ, এবং এটা একটা আশার আলো যে একটা নির্বাচিত সরকারের দিকে আমরা যাচ্ছি। এটা ডেফিনেটলি আমাদের এক্সপেকটেশন, আমাদের বাইরেরাও মনে হয় তারাও একটু স্বস্তি ভুগছেন যে না, এখন একটা নিয়মতান্ত্রিক কিছুর মধ্যে আমরা যাব। একই সাথে এটা কিন্তু শঙ্কারও একটা কারণ হয়ে গেছে রিসেন্ট ডেজে, যে আবার যে আইন শৃঙ্খলা পরিস্থিতিগুলোর অবনতি আমরা দেখেছি। তো এই ক্ষেত্রে আমাদেরকে মানে খুবই সজাগ থাকতে হবে যে এই 2 মাসটা কিন্তু আমি মনে করি অনেক ক্রুশাল। কারণ এখন যেহেতু একটা অ্যাটেনশন আছে যে ইলেকশন হবে, সো যদি এই সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি আগের মতো বা আগের থেকে বাড়ে, অবশ্যই কিন্তু আমাদের বাইরের কাছে কিন্তু সেটা আরও নেগেটিভভাবে যাবে, যে বিকজ মানে এখন আরও ভয়ঙ্কর হতে পারে বা হচ্ছে। সো এটা যাতে না হয়, এই ক্ষেত্রে আমি মনে করি যে সরকারকে খুবই স্ট্রংলি এই জায়গাটায় মানে তাদেরকে কাজ করতে হবে, যাতে করে এই দিকে আমরা না যাই, এবং আমরা যাতে করে আস্তে আস্তে সবার কনফিডেন্স, ব্যবসায়ীদের বলেন, আপনার বায়ারদের বলেন, সবার কনফিডেন্সগুলো আমরা আনতে পারি। আচ্ছা, আমি টু দ্য পয়েন্টে যদি বলি, পোর্টের কথা আপনি বলেছেন, এখন দেখেন পোর্টের একটা খুব সেন্সিটিভ একটা ইস্যু। এখানে অনেক ব্যবসায়ীদের মধ্যেও পক্ষে বিপক্ষের মতবাদ থাকতে পারে, বাট একান্তই আমার ব্যক্তিগত মতামতটা, আমার যে অ্যানালাইসিস, যেহেতু আমি কিছুটা এগুলো নিয়ে রিসার্চ করি, কাজকর্ম করি, আমার ব্যক্তিগত অ্যানালাইসিসটা আমি শেয়ার করব। সেটা হচ্ছে, আমি সবসময়ই আসলে টেকনোলজি এবং জ্ঞান এক্সচেঞ্জের পক্ষে। কারণ আপনি যদি সিঙ্গাপুরকে দেখেন, সিঙ্গাপুর যখন মালয়েশিয়া থেকে আলাদা হলো তখন তারা কিছুই ছিল না। তো তারপরে কিন্তু শুধু মানুষ ছিল, ওদের একটা দ্বীপরাষ্ট্র। সেখান থেকে কিন্তু বাইরের যেই ওরা যে ফরেন ইনভেস্টমেন্টগুলোকে আমন্ত্রণ জানালো, তাদের নিজেদের যে আইনের সুশাসনকে ধরে সামনের দিকে যাওয়ার যে প্রত্যয় ছিল, একটা লিডার ছিল স্ট্রং, সেগুলো মেনটেন করেছে। এই সব কিছুর সংমিশ্রণে, ট্রান্সফরমেশনের মাধ্যমেই কিন্তু এই দেশটা আজকে এখানে গেছে। তা আমি বিশ্বাস করি যে সুতরাং এই এক্সপার্টাইজের এক্সচেঞ্জের বাইরে আসলে আমাদেরও সব ইন্ডাস্ট্রি বলেন, পোর্ট বলেন, সব কিছুতেই এই ছোঁয়াটা থাকলে হয়তো আমাদের ডেভেলপমেন্ট আরও বেশি হবে। আমরা কম্পিট করি কার সাথে? ভিয়েতনামের সাথে কথা বলছি। ভিয়েতনামের একটা প্রোডাক্ট যদি ইম্পোর্ট করে, সেক্ষেত্রে তাদের লাগে কতদিন, আমাদের লাগে কতদিন? তাহলে এখন এই জিনিসগুলো তো আমাদেরকে মাথায় আনতে হবে। শুধুমাত্র প্রাইসের কথা বলছি, বায়ার তো আসলে দেখে যে তার লিড টাইম কত। শুধুমাত্র আপনি ফ্রি দিলেও সে নিবে, ব্যাপারটাও কিন্তু এরকম না। অনেক দেখবে যে তার সময় মতো তার স্টোরে কি এই মালটা যাচ্ছে কিনা। তো এই সব কিছুই তো আসলে পোর্টের সাথে জড়িত। এখন যদি আমরা ওই জায়গাটাতে যদি এক্সেলেন্স পর্যায়ে নিয়ে যেতে না পারি সার্ভিসটা, এবং সেই সাথে সহনীয় খরচ যদি আমরা না যেতে পারি। কিছুদিন আগে দেখেছি চার্জ বাড়ানো হয়েছে। আমি চার্জ বাড়ানো হয়েছে বলেই নেগেটিভ কথা বলছি, ব্যাপারটা সেরকম না। সামগ্রিকভাবে যদি আর সহনীয় পর্যায়ে সরকারের না থাকে, তাহলে বাড়ানো ছাড়া যদি কোনো উপায় না থাকে, হয়তো বাড়াতে হতে পারে বা হওয়া উচিত। কিন্তু তার আগে কি আমার প্রোডাক্টিভিটিটাকে আমি 100% বৃদ্ধি করতে পেরেছি? আমার অন্য দেশগুলো যে পোর্টের যে সক্ষমতাটা তারা যে ইউটিলাইজ করে, আমি ভুলে গেছি সঠিক টার্মটা, 75 কি 95% একটা ব্যাপার আছে ইন্টারন্যাশনাল মানদণ্ড, আমরা তো সেখানে নাই। তো আমি মনে করি যে সেই জায়গাগুলোতে আগে আমাদের নিজেদের ইন্টারনাল ফ্যাক্টরগুলোকে সমৃদ্ধ করতে হবে, যে কোনো লুপহোল যাতে আমাদের না থাকে, তখন এই চার্জেসগুলো আমরা সেদিকে যেতে পারি। এবং অবশ্যই যদি বাইরের হ্যান্ডলিংয়ের কারণে যদি আমাদের সক্ষমতা বৃদ্ধি পায়, আমাদের খরচ কমে আসে, আমাদের একটা ডেটা দেখেছি কিছুদিন আগে, আমি ভুলে গেছি, প্রথম আলোতে একটা আর্টিকেল পাবলিশ হয়েছিল, আমি পড়ছিলাম যে সম্ভবত পোর্ট যদি ডেভেলপমেন্ট যেভাবে কাঙ্ক্ষিতভাবে করার কথা হচ্ছে, আমি বলছি না সেটা বিদেশি আর দেশি, ডেভেলপমেন্ট যদি করা হয়, কয়েক বিলিয়ন ডলার করে আমাদের প্রতি বছর আমাদের এক্সপোর্ট কিন্তু আরও বেড়ে যাবে, আমাদের খরচ আরও কমে যাবে।
তো অবশ্যই ডেভেলপমেন্ট করতে হবে, এবং সেটা এখন দেশে দিয়ে হোক বিদেশে দিয়ে হোক আমি সেই যুক্তিতর্কে যাই না, বাট আমি চাই এক্সপার্টাইজ কোনো প্রতিষ্ঠান সেগুলো হ্যান্ডেল করুক, যেখানে আমরা অন্য দেশের সাথে আমরা কম্পিট করতে যাতে আমাদের বহির্বিশ্বের প্রতিযোগিতা আমরা পারি। আর এলডিসি নিয়ে দেখেন, এলডিসিটা তো আসলে মানে এটাও কিন্তু এক এক সময় এক এক দিকে বাঁক নিচ্ছে। বেসিক্যালি তখনও যদি প্রথম দিকের কথা বলি, এলডিসি যখন গ্র্যাজুয়েশনের কথা বলা হলো, এখন পরে দেখা গেল যে আমাদের যে বিভিন্ন ডেটা তথ্য উপাত্ত অনেক রকম তর্ক এখানে এসছে, বাট ব্যবসায়ী মহল থেকে কিন্তু সবসময়ই মোটামুটি একটা আওয়াজ, সেটা আপনি নীরব বলেন আর জোরেই বলেন, কিন্তু ছিল মানে হয়তো কিছুটা তারা অখুশি ছিল, খুব বেশি খুশিতে ছিল ব্যাপারটা এরকম না, বাট হয়তো বলার সুযোগ হয়ে ওঠেনি। তো এলডিসি গ্র্যাজুয়েশন করার মতো আসলে সিচুয়েশন কিন্তু গার্মেন্টস সেক্টরের স্বনির্ভরতা এখন অর্জন করেছে বলে আমাদের অ্যাজ এ ব্যবসায়ী মনে হয়নি। আর হতে পারে প্রস্তুতিটিকে দেখেন সরকারের দিক থেকে বা প্রাইভেট সেক্টরকে সঙ্গে নিয়ে এসে সরকার বলছে এবং চেষ্টা করছে, দেখছি, কিন্তু আমাদের কাছে ব্যবসার যদি ভিতর থেকে আমরা দেখি যে আপনি এলডিসি গ্র্যাজুয়েশনের পরে ফর এক্সাম্পল আপনি ইউরোপিয়ান ইউনিয়নের আপনার বাজার হারানোর সংখ্যা আছে, রাইট? তো আপনি বাজার যে হারাবেন, আপনার বাজার না হারানোর জন্য যে জিনিসগুলো করার দরকার আপনি কি করতে পেরেছেন? আমরা কি সেই আমরা ব্যাকওয়ার্ড ইন্ডাস্ট্রিজ বা আমরা সেগুলোকে ডেভেলপ করতে পেরেছি? সেগুলো রাতারাতি তো ডেভেলপ, আমি এই যে পোর্ট বলি, অন্য অন্য র মেটেরিয়ালস বাকি যেগুলো বললাম, এগুলো তো সবই সেটার সাথে রিলেটেড। তো সেগুলো ডেভেলপমেন্ট যদি না হয় আপনি তো ওই সিচুয়েশনটা ফেস করতে পারবেন না। তো এই জন্যই ব্যবসায়ী মহল থেকে কিন্তু একটা মিনিমাম একটা সময় চাওয়া হয়েছিল, সম্ভবত 2 বছর কি 3 বছর একটা আমাদের অ্যাসোসিয়েশন থেকেও বলা হয়েছে। তো আমার মনে হয় যে যদি কিছুটা সময় নিয়ে আমি আমার অতি তাড়াহুড়া করে আমি নিজেকে ভালো প্রমাণ করতে যেয়ে যদি পিচ্ছিল খেয়ে পড়ে যাই কালকে, আমি তো রুটে দাঁড়ানোর সুযোগ থাকবে না। বাট এখনও তো সুযোগ আছে যে হ্যাঁ আমরা একটু যদি পিছিয়ে যদি আরও ভালো মতো গুছিয়ে নিয়ে আমরা আগাতে পারি শক্ত করে, খারাপ তো কিছু না। ডেফিনেটলি সেটা আমার মনে হয় যদি পিছলিয়ে পড়ে যাই তার থেকে এইটা বরঞ্চ আরও অ্যাপ্রিসিয়েটেড হবে যে না আমরা লুপহোলটা বুঝতে পেরে আমরা সেদিকে শক্তভাবে এগিয়ে যাচ্ছি। তো সেটা আমি মনে করি। আবু মোতালেব, আর কি কি চ্যালেঞ্জ দেখেন আপনি? মানে একটা তো আপনি ব্যাংক ইন্টারেস্টের উপরে জোর দিয়েছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলছিলেন, পোর্ট এবং এলডিসির কথা বলছিলেন, এর বাইরে আর কি চ্যালেঞ্জ আছে? আর একটা হচ্ছে পলিটিক্যাল স্ট্যাবিলিটি। এখন পলিটিক্যাল স্ট্যাবিলিটি তো আপনি দেখতে পাচ্ছেন কোন দিকে যাচ্ছে, এবং অনেকে বলেন যেমন এনার্জি ইস্যুস, ক্রাইসিস, পাওয়ার ক্রাইসিস আছে। হ্যাঁ, এটাকে সরকারকে যেহেতু এই এখনও নির্বাচন পর্যন্ত যে সময়টা রয়েছে আমি মনে করি এনাফ, এই দিকে যদি মনোনিবেশ করেন এই মুহূর্তে এইটা ব্যবসায়ীদের জন্য একটা চ্যালেঞ্জ। এইটা যদি ঠিক না করা হয় আগামী ভবিষ্যতে যারাই সরকারে আসুক না কেন তাদের পক্ষে করা খুব কঠিন হবে। এখন আমাদের প্রতিটা জায়গায় এখন বিদেশি শক্তির বিরুদ্ধে এখন কথা বলা হচ্ছে, পার্শ্ববর্তী দেশের বিরুদ্ধে সবাই নড়ে চড়ে বসছে। কিন্তু দেশ চালাতে হলে কিন্তু আমাকে পার্শ্ববর্তী দেশ বলেন, বিদেশের সাহায্য আমার অত্যন্ত জরুরি। সব পারস্পরিক সহযোগিতার ইস্যু, হ্যাঁ সহযোগীর ইস্যু, আমেরিকা একটা বিশেষ ইস্যু রয়েছে। তার সাথেও বর্তমান যিনি উপদেষ্টা, আগের সরকারের ভাব তেমন ছিল না, উনি যদি চেষ্টা করেন এই মুহূর্তে এই যে ব্যবসায়িক যে ক্রাইসিসগুলো এক্সপোর্ট নিয়ে যে নতুন বিবেচনা ধারাতে আমেরিকা এগুচ্ছে, সেই ক্ষেত্রে তিনি এটা কমিয়ে এনেছে আমাদের এটা ট্যাক্সের ভলিউমটা। আরও বিশেষ যে বিষয়গুলো রয়েছে অর্থনৈতিক ক্ষেত্রে আমেরিকা একটা ফ্যাক্টর, তার সাথে এই সরকারের একটা সুসম্পন্ন রিলেশন বিল্ড আপ করার সময় রয়েছে। আমি মনে করি ওনারা যদি মনে করে নির্বাচন দিয়ে আমরা দায়িত্ব থেকে এড়িয়ে যাই, সেটা হলে আরেকটা ভুল হবে। আমি মনে করি এই সময়ের মধ্যে তারা চাইলে এই প্রায়োরিটিটা দিতে হবে। আর এখন যে জায়গায় যেভাবে আমরা ব্যবসায়ীরা দাঁড়িয়ে আছি আমরা কিন্তু হতাশাগ্রস্ত। আমাদের ওই যে আমি আগেই বলেছি মুরব্বি নাই, আগে যারা মুরব্বি ছিলেন ভালো মন্দ দুইটা দিক দিয়ে আমাদেরকে সাহায্য করতেন, যদিও পলিটিসাইজ তারা ছিলেন, তারপরে কিন্তু আমরা কথা বলার জায়গায় পেয়েছি, ভালো পেয়েছি মন্দও পেয়েছি। কিন্তু এখন আমরা যাবোটা কোথায়? এই মুহূর্তে ব্যবসায়ীদের অ্যাপেক্স বডি এফবিসিসিআইয়ের নেতৃত্ব অত্যাবশ্যক, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা একটা অনিশ্চয়তার জায়গায় চলে গেছে। 5ই আগস্টের পরে আমাদের কিছু বন্ধুরা প্রশাসক দিয়েছিলেন,
তার সাথে মিলে সংস্কার করতে গিয়েছিলেন। সংস্কার করতে গিয়ে তারা সাকসেস হতে পারে নাই। পরবর্তীতে শুনেছি ইলেকশন দিয়েছিল, তফসিল দিয়েছিল, সেখানে কিছু অনিয়ম ছিল। এই অনিয়মটাকে পাশ কেটে 1.5 মাস সময় দেওয়া হয়েছিল। 1.5 মাস সময় দেওয়াটাই আমাদের ভুল হয়েছিল। এই 1.5 মাসের মধ্যে আবার অশনি সংকট, এখানে বুঝেন বাংলাদেশে যা হয় এটা পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে নির্বাচনটা একটা দুরূহ জায়গায় চলে গেলেন। 4 মাসের কথা কয়ে প্রশাসককে আনা হয়েছিল নির্বাচন করে দেওয়ার জন্য। তিনি 1 বছর কাটালেন। ওই জায়গা থেকে তিনি বিভিন্ন সুবিধা নিয়েছেন। বিসিসিআইয়ের প্রশাসক একজন প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন, তার কাজ হচ্ছে বিসিসিআই উন্নয়ন করা, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ করা। তিনি বিভিন্ন জায়গায় গিয়েছেন, বিদেশ গিয়েছেন, বিভিন্ন জায়গায় তার প্রমোশন নিয়েছেন। উনি চলে গেলেন নির্বাচন না দিয়ে, সংস্কার না করে। আমরা ভেবেছিলাম, আমরা সমস্ত ব্যবসায়ী নেতৃবৃন্দরা আমরা উপদেষ্টার কাছে গিয়েছি, নির্বাচনটা দেন, আমাদের বাঁচান। পরবর্তীতে আবার আমাদেরকে নিয়ে বসা হলো, বলে আগামী 3-4 মাসের মধ্যে নির্বাচন হবে। আরেকজন প্রশাসক দিলেন 4 মাসের জন্য। এরপরে দেখি অশনি সংকেত, যেটা বললাম, এখানে হস্তক্ষেপ হয়েছে। হস্তক্ষেপ হওয়ার পরে এই নির্বাচনটা, সরাসরি নির্বাচনটা আদেশ এসে পড়ল। যদিও তারা বলেন নাই, বলে দিচ্ছেন যে এই মুহূর্তে নির্বাচন করা সম্ভব নয়, জাতীয় ইলেকশনের পরে। আমার প্রশ্ন, কেন এই বিপ্লবের পর একটা অ্যাপেক্স বডি আজকে 12 মাস এক প্রশাসক করলেন, আবার 4 মাসের জন্য তাকে দায়িত্ব দেওয়া হলো। এখন উনি বলতেছেন উনি এখন ইলেকশন, বিজিএম এর ইলেকশন তো হয়ে গেল, কিন্তু আমাদের বিজিএম তো একটা আলাদা সত্তা। যে কারণে আমি পাওয়ারফুল বলেছি। না পাওয়ারফুল বলেছেন, যেভাবে বিজিএম আর এফবিসিসি তো এক না, এফবিসিসি অ্যাপেক্স বডি, এখানে না আমি সেটাই বলছি, থেকে সব জায়গায়। এখন আবার কি করা হচ্ছে জিল্লু ভাই, এখন এটাকে নিয়ে যাচ্ছে কোনটার হস্তক্ষেপ হয়েছে জাতীয় ইলেকশনের পরে। জাতীয় ইলেকশনের পরেও যেটা হবে অনিশ্চিত, আপনি ভালো করে বুঝেন। যারাই ক্ষমতা আসবে নিজের মতো করে সংস্কার করতে গিয়ে আরও 6 মাস 1 বছর। তো সেই ক্ষেত্রে আমরা যারা ব্যবসায়ীরা আছি, আমাদের জায়গা কোথায়, আমাদের অ্যাডভোকেসি কোথায়, আমাদের মুরব্বি কোথায়, আমরা কোথায় গিয়ে দাঁড়াবো, এক আল্লাহ ছাড়া কেউ বলতে পারছে না। দেখা যাক মহিউদ্দিন রুবেল কোনো টিপস দিতে পারে কিনা। বিজিএম এর ইলেকশন হলো, মানে ট্রেড বডিগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং ট্রেড বডিগুলো নিয়ে বাংলাদেশে অনেক রকমের প্রশ্ন বিভিন্ন সময় উঠছে, পলিটিসাইজেশন, বা অনেক সময় যারা নেতৃত্বে আছেন তাদের অনেকেই আবার সরকারের সঙ্গে, মানে বডির চাইতে, ইন্ডাস্ট্রির চাইতে নিজের সুবিধাটা আদায়ের চেষ্টা করেছেন। তারপরও সমস্ত দুর্বলতা থাকা সত্ত্বেও আসলে এই বডিগুলো থাকলে কাজ করতে সুবিধা হয় ইন্ডাস্ট্রির। সো এতে কোনো সন্দেহ নাই। আমরা নির্বাচিত সরকারের কথা একটা কেন বলছি, এই একই দিকেই তো। সো অ্যাপেক্স বডি বলেন, গার্মেন্টস বলেন, প্রতিটা যে সংগঠন আছে, এটার একটা নির্বাচিত বডি থাকা উচিত। এখন অবশ্যই নির্বাচন বা নির্বাচিত লোকজনের কথা থাকতেই পারে, বাট প্রথমত নির্বাচন হতে হবে, নির্বাচিত একটা বডি থাকতে হবে, এবং আমি মনে করি সেটা নিরপেক্ষ বডি থাকাটাই বাঞ্ছনীয়। যেটা অতীতের কিছু উদাহরণ আমরা দেখতে পেয়েছি কি হতে পারে। সো আমি মনে করি যে যদি এগুলোতে যতটুকু স্বচ্ছতা নিয়ে নির্বাচন করা, পলিটিক্সের বাইরে রেখে, ব্যবসাকে ব্যবসার মতো করে রেখে, এই সংগঠনগুলো যাতে পলিটিসাইজ করা না হয়, পলিটিক্যাল অ্যাফিলিয়েশন মানে যাতে করে খুব বেশি এখানে এফেক্ট করতে না পারে, সেক্ষেত্রে এটা ভালো করার কিন্তু সুযোগ আছে। কারণ ব্যবসায়ীরা কিন্তু পুরো অর্থনীতি তো ব্যবসায়ীদের মাধ্যমে তো অর্থনীতিটা চলছে সরকারের সংমিশ্রণে। তো অবশ্যই তারাও তো জানেন যে কিভাবে সংগঠন পরিচালনা করতে হবে, ব্যবসা পরিচালনা করতে হবে। কিন্তু আসলে যখন অনিয়ম চলে আসে, যখন রাজনৈতিক হস্তক্ষেপ চলে আসে, তখনই কিন্তু দেখা যায় যে আপনি আর যে নর্মাল প্রসেসগুলো আপনি সদিচ্ছা থাকার পরেও, আমি ওই উদাহরণটা না চাই। ফর এক্সাম্পল, যে কোনো সংগঠনের কথাই যদি বলি, যে আপনার সদিচ্ছা আছে, আপনার মেম্বারদেরকে আপনি হয়তো এই সুযোগ সুবিধা দিতে চাচ্ছেন, সেটা যে কোনো সংগঠন হোক না কেন, কিন্তু আপনি হয়তো অন্য কোনো কারণে, পলিটিক্যাল কোনো কারোর অ্যাফিলিয়েশনের কারণে বা সরকারের কোনো অ্যাফিলিয়েশনের কারণে পারছেন না। তো এগুলো আসলে দুঃখজনক। এগুলো যতক্ষণ না পর্যন্ত আমরা সংস্কার করে এই জায়গাটা ক্লিন করতে পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু অনেকের সদিচ্ছা থাকা সত্ত্বেও সে ওই ডেলিভারিটা কিন্তু আপনি পারবেন না। বাট আমি ব্যক্তিগতভাবে আমি গার্মেন্টস সেক্টরের মালিকদেরকে যতটুকু কাছ থেকে দেখেছি, এদের যথেষ্ট প্রতিভা আছে বলেই আজকে বিশ্বে তারা দ্বিতীয় হয়ে অবস্থান করছে। তাদের ক্ষমতা আছে, প্রতিভা আছে যে সুন্দর মতো এই সেক্টরটাকে, দেশের অর্থনীতিকে নিয়ে যাওয়া। বাট বাইরের কোনো শক্তি যদি সংমিশ্রণ না হয়, সেই ক্ষেত্রে তারা হয়তো আরও ভালো মতো করতে পারবে। তো এইটা আর একটা কারণ হচ্ছে, ধরেন দীর্ঘদিন ধরে যদি কোনো
একপাক্ষিক আসলে একটা সাইডের কাজ চলে, নেতৃত্ব চলে, তখনই কিন্তু যে অনিয়মের বা এই জিনিসগুলো আসে। তো এই জন্য আমি বলছি গণতান্ত্রিকভাবে, নিয়মতান্ত্রিকভাবে যদি স্বচ্ছভাবে নির্বাচন করা সম্ভব হয় রেগুলারলি, এক্সটেনশন ছাড়া, একদম মানে যেটাকে বলে টাইম নিয়মিত, তাহলে আমি মনে করি যে এখনও এখান থেকে আসলে কিন্তু দেওয়ার অনেক কিছু আছে। আর আমি এই কথাটা আমি জানি না কিভাবে বলবো, বা আমি মনে করি যে প্রত্যেকটা সংগঠনের উচিত তার মেম্বার এবং তার সেক্টরের ভালোটাই দেখা। সরকারের সাথে ভালো সম্পর্ক রাখতে হয়, এটা আমি অতীত অভিজ্ঞতা থেকেও দেখেছি, বলছি। কিন্তু সেই ভালো সম্পর্ক রাখতে যেয়ে যাতে করে নিজের সংগঠনের নীতি, লক্ষ্য এবং নিজের নীতি এবং সব ভালো সম্পর্ক তো রাখতে হয় আসলে ওই ট্রেডের স্বার্থ সুবিধা আদায় করবার জন্য যতটুকু দরকার, ওই ট্রেড বার্গেন করার কমিউনিকেশন একটা থাকতে হয়, ওই ট্রেড আর ওই মেম্বারদেরকে। বাট এটাকে এমন পর্যায়ে যাতে আমরা না নিয়ে যাই যে যেখানে ব্যক্তিগত স্বার্থ এবং কিছু মানে আপনি নির্দিষ্ট পক্ষের বিজেপির প্রেসিডেন্ট হলি আপনি এমপি, তারপরে মন্ত্রী বা অন্য কিছু, শুধু এমপি মন্ত্রী কেন, আমি তো আরো অনেক রকম সুযোগ সুবিধাও কিন্তু থাকতে পারে, ফাইন্যান্সিয়াল থেকে আরো অনেক কিছুই আছে। আমার কথা হচ্ছে যে বা নিজের ব্যবসা বাণিজ্যের সুবিধাটাই গুছিয়ে নিলে, আমি বলছি সামগ্রিক স্বার্থটা যাতে দেখা হয়। এখন কেউ যদি তার নিজের গুণাবলী দিয়ে সে যদি প্রাইম মিনিস্টারও হতে পারে, হোক, তাতে তো কোনো সমস্যা নাই, কিন্তু পুঁজি করে যাতে করে না চিন্তা করে, যাতে করে শুধুমাত্র মেম্বারদের কথা, সেক্টরের এবং দেশের অর্থনীতির কথাটা আমরা চিন্তা করি। আর যদি এর বাইরে কারো কিছু করতে হয়, সেটার জন্য তো আলাদা ফিল্ড তো আছেই, সেখানে যে সবাই আমরা করতেই পারি। বাট ব্যবসাটাকে আমরা ব্যবসায়ীদেরকে অনুরোধ করবো যাতে আমরা না মিলাই, একই সাথে সরকারকেও অনুরোধ করবো যাতে করে ব্যবসাটাকে ব্যবসার মতো করে চলতে দেওয়া হয়, যাতে করে কোনো সরকার চেঞ্জের সাথে সাথে যেন ব্যবসা প্রতিষ্ঠান এবং আপনার ব্যবসায়ীদেরকে এফেক্ট করানো হয়। আপনি যদি দেখেন যে অনেক গার্মেন্টস কিন্তু বন্ধ হয়েছে, নতুন আসছে, এই কথাটা সব কেউ বলতে চায় না, নতুন আসছে, বা নতুন আসাটাকেও আমি কিন্তু ভালো মতো দেখি না। নতুন আসছে কোন ধরনের গার্মেন্টস আসছে? আমি এই বেসিক প্রোডাক্ট, সস্তা শ্রমের কাজ করছি, এটাতেই 40 বছর 45 বছর ধরে আছে। বিশ্বের অন্য কোনো দেশ কিন্তু ওই একটা জায়গায় দাঁড়ায় নেয় যেখানে আমরা দাঁড়ায় আছি। সো আমরা চাই যে নতুন যারা গার্মেন্টস আসুক, তারা যাতে ভালো মানের গার্মেন্টস নিয়ে আমাদের দেশে আসতে পারে, যাতে করে আমরা আপনার এগিয়ে যেতে পারি। এবং সেই ক্ষেত্রে সরকারেরও আসলে কিন্তু আমাদের একসাথে সাপোর্ট দিয়ে কাজ করে যাওয়া দরকার। এই মুহূর্তে আমি যেটা মনে করি, পলিটিক্যাল সিচুয়েশনে আমরা ব্যবসায়ীরা, যেটা বললাম জিল্লু ভাই বারবার একটা কথাই বলছে যে আমরা কিন্তু নিরাপদ নই। ওই যে হামলা, মামলা, বিভিন্নভাবে হয়রানি, এর থেকে আমাদেরকে পরিত্রাণ দিতে হবে। যদি পরিত্রাণ না দেওয়া হয়, বিশেষ করে এরিয়া ভিত্তিক যারা পুরান ঢাকার আমরা ব্যবসায়ীরা আছি, আমরা কিন্তু নানা সংকটের মধ্যে রয়েছে। আপনি দেখেছেন কিছুদিন আগে ভূমিকম্পে পুরান ঢাকার একটা বাড়ির রেলিং পড়ে পথযাত্রী 3 জন মারা গিয়েছিলেন। তো এইখানে ভূমিকম্প হয়েছে, এখানে তো আমাদের কারো হাত নাই, এটা আল্লাহর বিধান। উনিও মরে গেছেন পথযাত্রী থেকে, কিন্তু সেখানে দেখা গিয়েছে এখানে নানাবিধ চাপ চলে এসছে, ডিআইটির চাপ চলে এসছে, পরিবেশের চাপ কথা শুরু হয়ে গেছে। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু আপনাকে সবসময় অ্যালার্ট থাকতে হবে। প্রাকৃতিক দুর্যোগ যে কোনো সময় হতে পারে, কারখানায় আগুন লাগতেই পারে, যেমন আজকে বড় বড় ফ্যাক্টরিগুলোতে লেগেছে। এই সরকার আসার পর চিটাগাংয়ে ভয়াবহ আগুন লেগেছে, পোর্টে লেগেছে, ফ্যাক্টরিতে লেগেছে। তো সেই ক্ষেত্রে দোষ কার ছিল? দোষ কিন্তু ওই সেখানে রিয়েল ইনভেস্টিগেশন করার পর দেখা গেল যে বিদ্যুৎ সার্কিট থেকে হয়েছে, ছোট্ট একটা ঘটনা থেকে হয়েছে, সেক্ষেত্রে কিন্তু তারা পরিত্রাণ পেয়েছে। কিন্তু এটার অল্টারনেট যখন পুরনো ঢাকায় কোনো জায়গায় আগুন লাগলে পরেই ধরে নেওয়া হয় এটা ধার্য পদার্থ, ধরে নেওয়া হয় এটা প্লাস্টিকের, এই যে অপপ্রচারগুলো দিয়ে যে একটা আইন শৃঙ্খলার যে অবনতির সৃষ্টি করে দেয়, যে ফ্যাক্টরিটাতে আগুন লাগলো, ফ্যাক্টরি তো নষ্ট হলেই মরলই, তার পাশাপাশি যে বাড়িওয়ালা তাকে ভাড়া দিল তারও অবক্ষয় নেমে এলো, তার উপরও নানা চাপ চলে আসছে। এবং এটাকে রিয়েল অ্যানালাইসিস না করে আমাদেরকে চাপিয়ে দেওয়া সমস্ত ঘটনা ব্যবসায়ীরা করছে। আজকে দেখেন দুঃখজনক হলো, আজকে বলতে হচ্ছে, আজকে আমাদের 18 বছর হয়ে গেছে। আমরা কিন্তু কেউ চাই না পুরান ঢাকার এই ইসলামবাগে, এই কামাঙ্গি চরে, এই সোয়ারিঘাটে ব্যবসা বাণিজ্য করতে। আমরা কিন্তু বলে আসছি সরকারকে, 3টা গভর্নমেন্ট চলে গেল, বিএনপির সময় আমাদেরকে প্লাস্টিক পল্লী দেওয়া হলো। আজকে কত বছর? 18 বছর হয়ে গেল, এটা দৃশ্যমান হলো না। এর আগে আমাদের নিমতলিতে আগুন লাগলো, সেখানে ধরা হলো যেখানে ধার্য কেমিক্যালের গুডাউন দেওয়া হবে নদীর ওই পারে, সেখানে দেওয়া হলো কি পরবর্তীতে ওই জায়গা আমাদেরকে অ্যালট করে এটা দেওয়া হলো ডিসিদেরকে, প্রশাসনের লোকদেরকে।
প্লাস্টিক পড়লে এখনও দেওয়া হয়নি। এরপর কিছুদিন আগে আপনার চুড়িহাটটাতে আগুন লাগলো, সেখানে ক্ষতিগ্রস্ত হলো যে লেগেছিল ট্রান্সফরমার থেকে, সেখানে চলে গেল একজন বাড়ি মালিকানার বাড়িওয়ালার উপরে। বাড়িওয়ালার ছেলেরা 1 বছর জেল পর্যন্ত খেটে আসলো। কিন্তু আপনার ওই যে পরিবর্তনের যে ছোঁয়াটা, আমরা তখনও বলেছি আমাদেরকে ডিসেন্ট্রালাইজ করেন, ডিসেন্ট্রালাইজ কিন্তু তখনও আমাদেরকে করে দেওয়া হয় নাই, আজও পর্যন্ত আমরা ভুগছি। এই অবস্থার মধ্যে আমাদেরকে পরিবর্তন আনতে হলে বর্তমান গভর্নমেন্টের এই বিষয়গুলো চিন্তা করতে হবে। আগামী সরকারে যারা আসবে, ব্যবসায়ীদের, ক্ষুদ্র মাঝারি সেক্টরদেরকে ডাইভার্স করতে হবে, এই জায়গাগুলো প্রাধান্য দিতে হবে, এবং ব্যাংক ইন্টারেস্টকে কোনো অবস্থাতেই জিলু ভাই আর বাড়তে দেওয়া যাবে না, এটাকে কমিয়ে আনতে হবে। এবং এই মুহূর্তে ইলেকশনের আগ পর্যন্ত আমাদেরকে নিরাপত্তা দিতে হবে, জানমালের নিরাপত্তা দিতে হবে, আইন শৃঙ্খলাকে সুসংগঠিত করতে হবে। প্রয়োজনে আর্মি থেকে শুরু করে নৌবাহিনী, আমাদের আদার ডিপার্টমেন্টগুলোকে বিফোর ইলেকশন 3 days নাও অ্যাট অনস তাদেরকে পথে নামিয়ে দিতে হবে। আমি বর্তমান সরকারকে অনুরোধ করব, আগামী নির্বাচন যে কোনো মুহূর্তে হওয়া এবং এই নির্বাচনকে কেন্দ্র করে আইন প্রশাসনকে শক্তিশালী করা এবং ক্ষুদ্র মাঝারি ব্যবসায়িক উদ্যোক্তাদেরকে যাতে আগামী নির্বাচনকে কেন্দ্র করে কাউকে যাতে কোনো প্রতিষ্ঠানকে বন্ধ করে না দেওয়া হয়, রেজিস্ট্রের নাম দিয়ে, এবং কোনো ব্যবসায়ীকে যাতে হয়রানি না করা হয় নির্বাচনকে ঘিরে, তুমুকের দোষর বলে। এই ব্যাপারে আমি পুলিশ কমিশনারকে অনুরোধ করবো, আইজিপি মহোদয়কে অনুরোধ করব, এবং প্রধান যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন এই বিষয়গুলো নজর রাখার জন্য। মহিউদ্দিন রুবেল, খুব ছোট করে। যে আমি তখন ফ্যাক্টরি বন্ধ এবং খোলার কথা বলছিলাম, আমি একটু ওই জায়গাটা শেষ করতে চাই। দেখেন, অনেকগুলো ফ্যাক্টরি বন্ধ হয়েছে, বাট একটা ফ্যাক্টরি করতে কিন্তু অনেক কষ্ট, অনেক, মানে আপনি একটা ফ্যাক্টরি করা যে কষ্টের ব্যাপার, তার থেকে একটা খোলা ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়া কিন্তু আরও অনেক দুঃখের ব্যাপার। সো এই জায়গাটা আমি মনে করি বিশেষভাবে সরকারকে নজর দিতে হবে যে ফ্যাক্টরিগুলো যাতে বন্ধ না হয়। সেটা কারণ আসলে এটা তো সরকারের সম্পদ, দেশের সম্পদ। দিনের শেষে আপনার ব্যক্তিগত তো হলেও এটা তো সর্বোপরি আমার অর্থনীতির একটা অংশ। তো এই জায়গাটায় মনোযোগ দিতে হবে এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ যাতে আমাদের থাকে, যাতে করে আমরা যারা আছি, যারা আমাদের উদ্যোক্তা আছেন, এখন যেমন একটু স্থবির হয়ে আছে, এইটাকে মানুষকে সেই স্বস্তির জায়গায় নিয়ে আসতে হবে করে যাতে তারা বিনিয়োগ করতে পারে। আমি যদি দেশের লোক বিনিয়োগ করতে স্বস্তি পাই, তখনই বাইরের লোক বিনিয়োগ করবে। এবং আমাদের যারা অনেকে আছেন বিদেশে অবস্থান করছেন, তারাও যাতে করে বাংলাদেশে বিনিয়োগ করতে উৎসাহী হয়, এটা খেয়াল রাখতে হবে। এবং শেষ হচ্ছে, লং টার্ম আমাদের পলিসি থাকতে হবে। এই সমগ্র যতগুলো কথাই বলেছি, এগুলো শুধু বলেই যেতে পারি, কিন্তু এগুলো যদি সরকার লং টার্ম পলিসি আকারে এমনভাবে না করে যায় যাতে করে প্রত্যেকটা নির্বাচিত সরকার এবং সংগঠন যারা আসবে সেই রোডম্যাপ ফলো করে সেই লক্ষ্যে আমরা যাব, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই জিনিসগুলোকে শৃঙ্খলাভাবে আসলে অ্যাচিভ করতে পারবো না। এটাই আমার কামনা। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মহিউদ্দিন রুবেল এবং আবু মোতালেব, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, দুজন ব্যবসায়ী নেতা কথা বলছিলেন এবং তারা নানা সংকট কথা বলছিলেন এবং পরিত্রাণের উপায় হিসেবেও তারা একটা বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করুক, সেটাও চান, একটা ভালো নির্বাচন হোক। কিন্তু তার আগে যে প্রশ্নগুলো ওনারা তুলেছেন সেগুলো খুবই উদ্বেগজনক। হামলা মামলা হয়রানির কথা বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কথা বলেছেন, ট্রেড বডিগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন, এবং নানা ক্ষেত্রে যে প্রস্তুতির অভাব, এই যে এলডিসি গ্রাজুয়েশন হবে সেই চ্যালেঞ্জ কীভাবে মোকাবেলা করা হবে, পোর্টের সেবক কীভাবে হ্যান্ডেল করা হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির কী হবে, এই সমস্ত বিষয় নিয়ে ওনারা নানা রকমের প্রশ্ন তুলেছেন। এবং ব্যবসা বাণিজ্য নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং যে কর্মক্ষমতা হারিয়ে যাচ্ছে, প্রতিযোগিতায় বাংলাদেশ অনেক ক্ষেত্রে টিকে উঠতে পারছে না। শুধুমাত্র একটাই বড় সংকট, যেটা হচ্ছে যে পলিসি ইস্যু। আমাদের ব্যবসায়ীরা যথেষ্ট পরিমাণে উদ্যমী, উদ্যোগী, নিজেরা শুধুমাত্র অধিকাংশ ক্ষেত্রে পলিসি সাপোর্টটা পান, সেটাই অনুপস্থিত অধিকাংশ সময় দেখা যায়। এবং ব্যবসা বাণিজ্য অর্থনীতিকে যে পলিটিসাইজেশন করা, সেটাও ওনারা অতীত অভিজ্ঞতার আলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন এবং ভবিষ্যতে যেন এটা না হয় সেটা চাচ্ছেন। মূল জিনিস সেটা হচ্ছে যে লং টার্ম ইতিবাচক বা পজিটিভ পলিসি আসলে দরকার ব্যবসা বাণিজ্য অর্থনীতির জন্য, এবং সেটার যেন একটা পলিসি কন্টিনিউশনে থাকে, সরকার বদলের সঙ্গে সঙ্গে যেন পলিসিগুলো পাল্টে না যায়। এই জায়গাটাতে আসলে মনোযোগ দেওয়া দরকার। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।